দর্শক স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস। আবারও দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এর আগে কদিন আগেই সফর করে এসছেন। সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ মন্ত্রী পরিষদের যে শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল সেখানে ছিলেন। এবার যাচ্ছেন দ্বিপাক্ষিক সফরে। কি আলোচনা হতে পারে? যদিও এরই মধ্যে কতগুলো বিষয় প্রধানমন্ত্রীর প্রেস সচিবের মুখে যেটি এসছে যে তিস্তা নিয়ে আলোচনা হতে পারে। আজকে কথা বলতে চাই এই সফর নিয়ে আমাদের আশা কিংবা আমাদের কোন কোন জায়গায় আসলে প্রাপ্তি কিংবা আলোচনার সুযোগ রয়েছে এই জায়গাটি নিয়ে কথা বলতে চাই। কথা বলবো এমপি আনার হত্যা স্বীকারোক্তিমূলক জবানবন্দি আসছে একের পর এক, সেই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। এছাড়া কোরবানি ঘিরে দ্রব্যমূল্য কিংবা কোরবানির পশুর হাট, ঈদযাত্রা, এই বিষয়গুলো নিয়েও কথা বলতে চাই। আমার সঙ্গে স্টুডিওতে সময় দিয়েছেন সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক প্রথম আলো। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সঙ্গে প্রথম পর্বে দ্বিপাক্ষিক সফরে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী, এ বিষয় নিয়ে কথা বলতে গৌতম লাহিড়ী, সভাপতি অল ইন্ডিয়া প্রেস ক্লাব যুক্ত হয়েছেন। তিনি যুক্ত হবেন, এরই মধ্যে যুক্ত হয়েছেন কিনা গৌতম লাহিড়ীকে যুক্ত আছেন, যুক্ত হবেন তিনি। আমি আলোচনা শুরু করতে চাই সোহরাব হাসানকে দিয়ে। সোহরাব হাসান, প্রধানমন্ত্রীর দিল্লি সফর, কদিন আগে শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি, এবার দ্বিপাক্ষিক একটি সফর। এটি যদিও আগে নির্ধারিত ছিল, কিন্তু এই সম্প্রতি যাওয়ার কারণে মনে হচ্ছিল যে এই সফরটি বাতিল হতে পারে, কিন্তু না, তিনি যাচ্ছেন। এবং যেটি বলা হচ্ছে তিস্তা আলোচনায় আসতে পারে। তিস্তার আলোচনা এর আগেও এসেছিল, কিন্তু সুরাহা মেলেনি। এবার আমরা আশা করতে পারি কিনা নতুন সরকার ভারতে? ধন্যবাদ আপনাকে। প্রথমত, যে কোনো প্রতিবেশী দেশ বা দুইটি দেশের মধ্যে আলোচনার ক্ষেত্রে পারস্পরিক লেনদেন, পারস্পরিক স্বার্থের বিষয়টি দেখা হয়। কিন্তু বাংলাদেশ ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে কূটনৈতিক বিবেচনার চেয়েও রাজনৈতিক বিবেচনাটা সামনে আসে। এবং সেটি আমরা গত 15 বছর ধরেই এটি দেখছে যে রাজনৈতিক যে স্বার্থ, রাজনৈতিক সুবিধা সেটা অগ্রাধিকার পায়। এখন সেটা যদি দুই দেশের ক্ষেত্রে পায় সেটা তো একটা ভালো বিষয়। অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক স্বার্থ, বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ এবং ভারতের রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থ, এটার মধ্যে যদি একটা মেলবন্ধন হয় অথবা যদি যে সব সমস্যা থাকে সেটা সমাধান করার যায়। বাংলাদেশ ভারতের মধ্যে দুই প্রতিবেশী দেশ যেহেতু, সমস্যা থাকেই, আবার সম্ভাবনাও থাকে। এখন সম্ভাবনাটাকে আমরা কতটা কাজে লাগাতে পারি আর সমস্যাটাকে কতটা পেছনে ফেলতে পারি, এটাই তো বিষয়। তিস্তার কথা আপনি বলছিলেন, তিস্তার সমস্যা কিন্তু বহু বছর ধরে আলোচনা হচ্ছে এবং ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং সময় কিন্তু তিস্তা চুক্তি হওয়ার কথা ছিল। এক ধরনের সমঝোতা হয়েছিল দুই পক্ষের মধ্যে, কিন্তু শেষ মুহূর্তে হয়নি। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে তিনি বলেছেন তাকে অন্ধকারে রেখে, মানে তাকে জানানো হয়নি যে বাংলাদেশকে কত পানি দেওয়া হচ্ছে বা কতটা তারা পাবে ইত্যাদি। এটা নিয়ে সেখানকার গবেষকদের কথা বলা হয়েছে, পণ্ডিতদের। এক ধরনের ভারতের যে অভ্যন্তরীণ রাজনীতির যে টানাপোড়েন, অর্থাৎ দিল্লির সাথে পশ্চিমবঙ্গের, তার অনেকটা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু একবার বলেছিলেন যে আমার সরকার, অর্থাৎ ভারতে তার সরকার এবং বাংলাদেশে শেখ হাসিনার সরকারের আমলেই এই তিস্তা সমস্যার সমাধান হবে। তো আমরা আশা করি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটানা 4 মেয়াদের ক্ষমতায় আসা এবং নরেন্দ্র মোদীর 3 মেয়াদে ক্ষমতায় আসা, এবারে যদি এটা সমাধান হয় খুব ভালো কথা, সেই সুযোগ এবারও আছে, সেটাই মানুষ আশা করে। এবং একই সঙ্গে তিস্তার চেয়েও বড় যে সমস্যাটা সামনে আসবে, গঙ্গার পানি চুক্তি। কারণ গঙ্গার চুক্তিও 26 সালে শেষ হয়ে যাচ্ছে। সুতরাং এটি সীমান্ত সমস্যা আছে, বাণিজ্য সমস্যা আছে। আমি মনে করি যে খোলা মনে দুই পক্ষ আলোচনা করা, এবং এক্ষেত্রে বাংলাদেশের কূটনীতিকরা, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কতটা দক্ষতার সাথে, সক্ষমতার সাথে, কৌশলের সাথে এই আলোচনাগুলো করতে পারবে তার উপর নির্ভর করবে
সমস্যার সমাধান হলো কতটা, আর আমরা কি পেলাম। আরও একজন অতিথি আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আমি আসছি আপনার কাছে সোহরাব হাসান। আমি জনাব গৌতম লাহিড়ী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সভাপতি অল ইন্ডিয়া প্রেস ক্লাব। গৌতম লাহিড়ী, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে দ্বিপাক্ষিক সফরে যাচ্ছেন। সম্প্রতি যে সফরটি গেছে, ভারতের মন্ত্রিসভার নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ, এর আগে গত বছরও একটা দ্বিপাক্ষিক সফর ছিল। গত বছর G20 যে সম্মেলন ছিল সেখানে কথা হয়েছিল নরেন্দ্র মোদীর সঙ্গে, তার আগে দ্বিপাক্ষিক সফর ছিল, অর্থাৎ ধারাবাহিক একটা সংযোগ। এবং যেটি বলা হচ্ছে যে এই দুই সরকারের আমলে দুই দেশের যে সম্পর্ক সেটি নতুন উচ্চতায় পৌঁছেছে। কিন্তু তিস্তা চুক্তির ব্যাপারে, তিস্তার সমাধান, আবার সোহরাব হাসানও বলছিলেন যে গঙ্গা পানি বন্টন চুক্তি সেটিও বেশ শেষের দিকে রয়েছে। কি বলবেন আসলে এই সফরে কি আমরা পেতে পারি, কিংবা কি হতে যাচ্ছে আসলে এই সফরের আলোচনার মূল কেন্দ্রবিন্দু কি থাকতে পারে, কি মনে হয় আপনার কাছে গৌতম লাহিড়ী? এই দ্বিপাক্ষিক সফর, আমি কিছুটা সোহরাব হাসানের কথা শুনেছি, উনি অত্যন্ত অভিজ্ঞ সাংবাদিক এবং আমি মনে করি উনি আমার থেকেও ভালো বাংলাদেশ সম্পর্ক বোঝেন এবং নিঃসন্দেহে উনি যে কথাগুলো বলেছেন তার প্রত্যেকটির গুরুত্ব আছে। তবে আমি যেটা মনে করছি যে এই সফরে কেবলমাত্র কোনো একটি নির্দিষ্ট ইস্যু ভিত্তিক যে কোনো সমাধান সূত্র বেরোবে এরকম হয়তো নয়, কিন্তু লক্ষ্য করলে আপনি যেটা বলেছেন বা শুরু করেছেন যে দুই প্রধানমন্ত্রীর মধ্যে যে সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক এবং এত ঘন ঘন বৈঠক কোন দুটি দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে, সরকার প্রধানদের হয়েছে কিনা সন্দেহ। মানে এখন প্রায় গোনা যাচ্ছে না, হাতে গোনা যাচ্ছে না যে কতবার তারা মিলিত হয়েছে। ফলে এটাতে বোঝা যায় উভয় দেশেরই একটা আগ্রহ আছে যে পারস্পরিক যে উদ্বেগের বিষয়গুলোকে, সেগুলোকে কিভাবে কতটা সম্ভব দ্রুত সমাধান করা যায়। এখন নিঃসন্দেহে ভারতের ক্ষেত্রে যে সমস্যাটা আপনাদের ক্ষেত্রে সব থেকে বেশি আলোচিত বিষয়, যেটা তিস্তা, নিঃসন্দেহে আমার ধারণা যে এটা যে পথে গঙ্গা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেই পথে হওয়ার পথে একটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। যেহেতু ভারতবর্ষ একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে রয়েছে, সেখানে প্রত্যেকটি প্রদেশের এক ধরনের স্বাধীন ক্ষমতা রয়েছে, যেটা ভারতের সংবিধান প্রদত্ত ক্ষমতা। তারা কোনো কোনো বিষয়, কৃষি, শিক্ষা এবং পানি, এই বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে, তাদের সিদ্ধান্তকে উপেক্ষা করে কেন্দ্র সরকার কিছু করতে পারবে। এটা একটা দুর্ভাগ্যজনক বিষয়। ব্যক্তিগতভাবে আমি ভারতীয় হিসেবে মনে করি যে নিম্ন অববাহিকার রাষ্ট্র বাংলাদেশের ন্যায্য পানির ভাগ পাওয়া উচিত এবং নিম্ন অববাহিকার রাষ্ট্রের সবসময় এটা আন্তর্জাতিক বিধি। কিন্তু যখন এটা করা যাচ্ছে না, তখন ভিন্ন কোনো পথে আলোচনা চলছে কিনা বা হচ্ছে কিনা সেটাই খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। সেটার ক্ষেত্রে আমার মনে হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যেটা ভাবছিলেন বা প্রস্তাব দিচ্ছিলেন যে এই যে ধরুন, আমি বাংলাদেশের সংবাদপত্রে আজকেই দেখেছি, ইনফ্যাক্ট আমি বাংলাদেশ প্রতিদিনই দেখলাম যে তিস্তাতে প্রবল বন্যার আশঙ্কা, এমনকি পশ্চিমবঙ্গেও বন্যার আশঙ্কা। এই যে বন্যার সময় পানিটাকে কি করা যেতে পারে, এটাকে ব্যবহার করা যায় কি যায় না, এই নিয়ে একটা প্রকল্পের কথা ভাবা হচ্ছে। দ্বিতীয়ত, বন্যা হওয়ার একটা মূল কারণ হচ্ছে তিস্তাতে যে অববাহিকা, সেখানে পলি জমে জমে এমন অবস্থা আছে যে নদীর যে বক্ষ সেটা অনেক উঁচু হয়ে গিয়েছে, ফলে খুব অল্প পানিতেই বন্যা হচ্ছে। ফলে কোনোভাবে এটাকে ড্রেজিং করা যায়নি। যৌথভাবে দুটো দেশ ড্রেজিং করার একটা প্রস্তাব শেখ হাসিনা একবার দিয়েছিলেন। আমার ধারণা যে যদি চুক্তি করে সমাধান করা না যায়, তাহলে হয়তো এই ধরনের কিছু ব্যবস্থা নিয়ে আলোচনা হতে পারে, যেটা আমাদের ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা যখন গত মাসে ঢাকা গিয়েছিলেন, যেটা আমরা জানি যে তিনি এ প্রস্তাবও দিয়েছিলেন যে ভারত এই বিষয়ে আগ্রহ দেখাতে রাজি আছে। ফলে এই আলোচনাটাকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে, তিস্তা প্রসঙ্গ আলোচিত নিশ্চিতভাবে হচ্ছে এবং হবে। সেটা চুক্তি সম্পাদনে গিয়ে কোন ধরনের চুক্তি হবে এরকম কোনো আমি আগাম ভবিষ্যৎবাণী করতে পারবো না। আমার থেকে ভালো সোহরাব হোসেন খবর রাখেন, তিনি বলতে পারবেন। কিন্তু এর বাইরে কিছু বিষয় আছে যে বিষয়টা উভয় দেশের ক্ষেত্রে এই মুহূর্তে অত্যন্ত জরুরি। ভারতের ক্ষেত্রে জরুরি হলো নিরাপত্তা সংক্রান্ত বিষয়, যেটা ভারত চায় যে ভারত যে বাংলাদেশকে $500 মিলিয়ন যে প্রতিরক্ষা সংক্রান্ত যে এলওসি, লাইন অফ ক্রেডিট দিয়েছিল, তার এখনো সদ্ব্যবহার বাংলাদেশ করেনি। ফলে ভারত চাইছে এটা যাতে দ্রুত করা হোক। এমনকি ভারত বাংলাদেশের মধ্যে সামরিক বাহিনীর যৌথ নির্বাচন, বিশেষ করে আমি এটাও সংবাদপত্র দেখলাম আজকে যে প্রথম পাতাতেই সংবাদ যে টেকনাফ বা মায়ানমার সীমান্তে যে ঘটনা ঘটছে, এটা এককভাবে বাংলাদেশের পক্ষেও যেমন ট্যাকল করা সম্ভব না, ভারতের একার পক্ষেও ট্যাকল করা সম্ভব। এক্ষেত্রে দুটি দেশ মিলিতভাবে
কোনো যৌথ সমঝোতায় আসতে পারে কিনা নিরাপত্তা সংক্রান্ত বিষয়, যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর শেষ কথা বলবো একটাই, এই মুহূর্তে বিশ্বের যাবতীয় যত সংকট তার কোনোটার জন্যই ভারত বা বাংলাদেশ দায়ী নয়। ইউক্রেন সমস্যা হোক, প্যালেস্টাইন সমস্যা হোক, মধ্যপ্রাচ্যের সমস্যা হোক, কিন্তু এই দায় দুটো দেশের জনগণকে বহন করতে হচ্ছে। ফলে এটা কিভাবে দুটো দেশ একত্রে তাদের সাধারণ মানুষের উপর যে মূল্যবৃদ্ধির চাপ যে বাড়ছে, নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহের যে ধারাবাহিকতা বজায় রাখা, এগুলো বিষয়ে যেটা মানুষের ক্ষেত্রে অনেক বেশি উপকার করা যায়। এবং দুটি ছোট ছোট, ছোট নয় অনেক বৃহৎ, হয়তো ফেনী নদীর ক্ষেত্রে যে যাতায়াত যাত্রী চলাচল শুরু হতে পারে সেপ্টেম্বরে, সেটা কোনো প্রতীকী সিদ্ধান্ত হতে পারে এই ব্যাপারে। রামপালের দ্বিতীয় মৈত্রী ইউনিট তার উদ্বোধনের কথাবার্তা শুনছি যে এবারে বলেও হতে পারে। যদি আপনার প্রশ্ন থাকে। জি গৌতম লাহিড়ী, আমি আসছি আপনার কাছে আরো একটি প্রশ্ন আছে। আমি একটু সোহরাব হাসানের কাছে যেতে চাই যে নিরাপত্তা সমঝোতা নিয়ে যে কথাটি হচ্ছিল, বিশেষ করে মিয়ানমার সীমান্তের এই অংশ নিয়ে যেটি বলছিলেন গৌতম লাহিড়ী, সেক্ষেত্রে চীন তো একটা গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। ধন্যবাদ। হ্যাঁ, গৌতম দা তো বললেন এবং তিনি ওই কথাটা খুব ভালো বললেন যে ইস্যু ভিত্তিক আলোচনার চেয়েও আর সামগ্রিক যে বাংলাদেশ ভারত সম্পর্ককে কিভাবে সামনে এগিয়ে নেওয়া যায়, এবং সেক্ষেত্রেই কিন্তু নিরাপত্তার বিষয়টি সামনে আসে। আর নিরাপত্তার দিক থেকে বাংলাদেশও ঝুঁকিতে আছে, ভারতও ঝুঁকিতে আছে। বিশেষ করে মিয়ানমারে এখন যে একটা যুদ্ধ অবস্থা চলছে, সেখানে গৃহযুদ্ধই চলছে। সেখানকার যে সামরিক জান্তা সরকারের সঙ্গে সেখানের বিদ্রোহী বিভিন্ন গ্রুপ, মানে বহু বিদ্রোহী গ্রুপ, এখন এই বিদ্রোহী গ্রুপগুলোকে কারা সাহায্য করছে, কারা সহায়তা করছে, অস্ত্র দিচ্ছে, সেটাও আমাদের অজানা নয়। সমস্যা হচ্ছে যে মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করতে ভারতও চায়, চীনও চায়, এবং চীনের এক ধরনের বলয়। এখন সেই বলয় থেকে কতটা বের করতে পারবে ভারত, কতটা বাইরে নিয়ে আসতে পারবে, তার উন্নয়ন প্রকল্পগুলোর অবস্থা, অনেকগুলো বিষয় বেশ জটিল এখন। এটা এবং এটি এরকম না একটা বৈঠকের সমাধান হবে, তো এর মানে খুব গভীরভাবে এটি দেখা দরকার যে সেখানে বাংলাদেশ ও ভারতের নিরাপত্তার ক্ষেত্রে কি ঝুঁকি আসতে পারে। আমরা যে সমস্যার মধ্যে পড়েছি সেটা হচ্ছে কুকিচিন নামে একটি বিদ্রোহী গোষ্ঠী, তারা এখানে সশস্ত্র তৎপরতা চালিয়েছে এবং তাদের বিরুদ্ধে কিছু অভিযানও চালিয়েছে, এবং তারা যখনই এখানে তারা আক্রান্ত হয় তখন তারা ভারতে অথবা মিয়ানমারে পালিয়ে যায়। তাদের কিছু অংশ মণিপুরেও আছে। মণিপুরে আর ভারতের একটি অশান্ত যে রাজ্য এখন যে কারণে দেখলাম যে এই নির্বাচনে বিজেপি সেখান থেকে প্রায় উচ্ছেদ হয়ে গিয়েছে। তো সবটা মিলে আমি যে কথাটি বলতে চাচ্ছি, বাংলাদেশের মানুষের মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠা আছে যে ভারত কি বাংলাদেশের বিশেষ দলের সঙ্গে সম্পর্ক রাখে না বাংলাদেশের আর সমগ্র জনগণের সঙ্গে, এই উদ্বেগ বা এই প্রশ্নটি কিন্তু ভারতের ক্ষেত্রে নেই। ভারতের যে সরকারি ক্ষমতা আসে বাংলাদেশের সাথে একটা কর্মসম্পর্ক এবং তারা রেখে চলে। এবং গৌতম দা যে নিরাপত্তা ঝুঁকির কথা বলেছেন, তা বাংলাদেশ থেকে কিন্তু এই মুহূর্তে না, গত 15-16 বছরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, বরং সেটাই আমরা দূর করেছি। আমি একটা জায়গা আমাদের দিক থেকে, আমাদের বাংলাদেশের দিক থেকে একটা নিরাপত্তা ঝুঁকি আছে, সেটা হচ্ছে সীমান্তে। একটি জায়গা একটু গৌতম লাহিড়ীর কাছে জানতে চাই যে মানে দ্বিপাক্ষিক সম্পর্ক খুব ভালো ভারত বাংলাদেশের, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একদম সর্বোচ্চ জায়গায় এই মুহূর্তে রয়েছে যেটি বলা হয়, দাবি করা হয়। তারপরেও সীমান্ত হত্যার মতো বিষয়গুলো যেটিতে একদম জিরোতে নামিয়ে আনার একটা কথা বারবারই বলা হয়, কিন্তু সেটি পরিবর্তন হয় না। এই জায়গাটি নিয়ে কতটুকু কাজ করার সুযোগ আছে গৌতম লাহিড়ী? এটা তো দুই দেশের মধ্যে সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে একটা মেকানিজম আছে, কিন্তু এটা দুর্ভাগ্যজনক যে একজনের মৃত্যু দুঃখজনক, যেটা ভারতীয় হন বা বাংলাদেশি হন। এমনকি যদি কোনো অপরাধীও হয় তাহলে তার হত্যা, তাকে নিহত করার কোনো অধিকার কারণ নেই, তাকে বিচারের আওতায় আনা যদি মনে হয় যে অপরাধ। ফলে নিঃসন্দেহে এটা খুবই দুর্ভাগ্যজনক। এটা দুই দেশের সম্পর্কের মধ্যে একটা, যদি বলেন যে অনাস্থা তৈরি করা মানুষের মধ্যে, সেটা একটা বড় কারণ। এটা দুটো দেশকেই এর সমাধানের সূত্র ভাবতে হবে
এবং আমার ধারণা দুটো দেশের সরকার সর্বোচ্চ পর্যায়ে কিন্তু এটা চান, কিন্তু যেটা নিচু তলায় নিম্ন স্তরে যেগুলো অনেক মেকানিজম তৈরি হয়েছিল সেগুলো সঠিকভাবে না বাস্তবায়ন হচ্ছে না। সেগুলোর একটা সমস্যা, কারণ দুই দেশের মধ্যে একটা যৌথ প্রহরা, যৌথ টহলদারি, যৌথ তথ্যের আদান প্রদান, আমি জানি না এগুলোতে কোনো খামতি আছে কিনা, না থাকারই কথা। কিন্তু অনেক ক্ষেত্রে যে বিভিন্ন কারণে যে আগে যে হত্যাগুলো হতো, আপনি পরিসংখ্যানই বলবে, মানে আমি বলছি বাংলাদেশ সরকারেরই পরিসংখ্যান হচ্ছে সেই হত্যা অনেক কমে শূন্যতে আসে, কিন্তু সংখ্যাটা কমছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ বাংলাদেশে যেটা প্রধান কাণ্ড ঘটতো সেই সময় সেটা হচ্ছে গরু পাচার। এই মুহূর্তে বাংলাদেশ গরু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। আমি তো দেখলাম যে ঈদের বাজারে বাংলাদেশি গরুই অনেক বেশি দামে বিক্রি হচ্ছে, এবং ফলে এটা এখন ভারত থেকে গরুর চাহিদাটাও অনেক কমে গিয়েছে। ভারতেও এই গরু পাচার নিয়ে প্রচুর অভিযান শুরু হয়েছে, বহু নেতা ধরা পড়েছেন, তারা জেলে আছেন পশ্চিমবঙ্গ এবং অন্যত্র। ফলে আমার ধারণা এই সমস্যাটাকে আর বাকি যেটা দুটো দেশের মধ্যে সীমান্ত এমন ভাবে বিভক্ত হয়েছে না, বহু ক্ষেত্রে যে একই পরিবার বিভক্ত হয়ে গিয়েছে, বহু ক্ষেত্রে আছে যে কাঁটা তারের বেড়া দিলেই সেই সমস্যার সমাধান হবে তা না, জি আত্মিক যোগাযোগ একটা রয়ে জি গৌতম লাহিড়ী, এক সংস্কৃতি জি গৌতম লাহিড়ী, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সোহরাব হোসেন, একটা বিরতি নিতে চাই, বিরতি থেকে ফিরে আসছি। গৌতম দা, শুভেচ্ছা, ভালো থাকবেন। জি, একটা বিরতি নিয়ে আসি। দর্শক, বিরতি নিচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র, ফিরছে একটু পর। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র। এই পর্বে কথা বলতে চাই এমপি আনার হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি। আমি আরো একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন স্টুডিওতে। সোহরাব হোসেন তো রয়েছেনই, যুক্ত হয়েছেন ডক্টর নাসিরউদ্দিন আহমেদ, রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক। জনাব নাসিরউদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। সোহরাব হোসেন, আপনাকে দিয়ে শুরু করি এই পর্বেও। স্বীকারোক্তিমূলক জবানবন্দি, আমরা একের পর এক যে ধরনের ঘটনাক্রম এগোচ্ছে এই সংসদ সদস্যের হত্যাকাণ্ড নিয়ে, তাতে রাজনৈতিক হত্যাকাণ্ডের দিকেই মনে হচ্ছে যাচ্ছে পুরো বিষয়টি। আসলে রাজনীতির বাইরে তো কিছুই না। কবি আবুল হাসান, আমাদের পূর্বসূরি কবি, খুবই জনপ্রিয় এবং কবি আবুল হাসান লিখেছিলেন যে দালান উঠছে তাও রাজনীতি, দালান ভাঙছে তাও রাজনীতি। তো এই যে হত্যার পিছনে রাজনীতি মানে কি, দলীয় রাজনীতি একটি, আবার রাজনৈতিক স্বার্থ যেটি। এতদিন আমরা যেটা শুনে এসেছিলাম যে আনোয়ারুল আজিম হত্যার পিছনের মূল লোক হচ্ছে আখতারুজ্জামান শাহিন নামে এক ভদ্রলোক। তিনি তার বাল্যবন্ধু ছিলেন, তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের নাগরিক এবং তিনি সেখানে বাসা ভাড়া করেছেন। এখান থেকে খুনিদের নিয়ে গেছেন, তাদের কিভাবে টাকা পয়সা দিবেন সব কিছু ঠিকঠাক হয়েছে এবং তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়ে চম্পট দিয়েছেন, চলে গেছেন। আর এই সব তথ্যও কিন্তু আসছে স্বীকারোক্তির মাধ্যমে, এবং বাংলাদেশের 3 জন এবং ভারতে 1 জন এবং নেপালে 1 জন ধরা পড়ল। তা বাংলাদেশে যারা ছিলেন, মানে যারা ধরা পড়েছেন, তাদের স্বীকারোক্তি থেকে ধীরে ধীরে, বিশেষ করে শিমুল ভূঁইয়া যে একটি চরমপন্থী দলের একসময় নেতা ছিলেন, পরবর্তীকালে যা হয় এই অপরাধ চক্রের সাথে যুক্ত হয়ে যান। তিনি বলেছেন যে এই ঘটনায় আওয়ামী লীগের 2 জন নেতার নাম বলেছেন। একজন হচ্ছেন সেখানকার সাধারণ সম্পাদক, ঝিনাইদহ জেলার সাধারণ সম্পাদক শাহিদুল করিম, না মিন্টু, শহীদুল করিম মিন্টু, হ্যাঁ। আর আরেকজন হচ্ছেন ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক। এই 2 জনের নাম এসেছে। প্রথমে নাম আসছেন ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক, তার সূত্রে আসছে এবার এই মিন্টু, আপনি যেটা বললেন, মানে একটু একটু করে খোলাসা হচ্ছে। হ্যাঁ, এখন হচ্ছে যে দেখুন, একটা হচ্ছে অপরাধ জগৎ এবং রাজনীতি, এই দুটো যদি একত্র হয়ে যায় তখন কে কোনটার অগ্রাধিকার, কখন কোনটা অগ্রাধিকার পায়, কে নিয়ন্ত্রণ করে, সেটি বোঝা মুশকিল। আর যেমন একসময় এই স্বর্ণের চোরাচালানিতে আখতারুজ্জামানকে সহায়তা করতেন আনোয়ারুল আজিম এমপি, পরবর্তীকালে তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয় এবং এটি নিয়েই আনোয়ারুল আজিম হত্যার আগে কিন্তু 2টি হত্যাকাণ্ড ঘটেছে।
এবং আখতারুজ্জামানের ঘনিষ্ঠতারা, এবং তাদের সন্দেহ যে এটি আনোয়ারুল আজিম করিয়েছে। সুতরাং এখন রাজনীতি, স্থানীয় রাজনীতি দুই ধরনের হতে পারে। এক হতে পারে যে আখতারুজ্জামান মাস্টার মাইন্ড হিসাবে তিনি সব কলকাঠি নেড়েছেন, তিনি আনোয়ার আজিমকে সরিয়ে দিতে চেয়েছেন, আবার তার যে প্রতিদ্বন্দ্বী অন্য কেউ এখানে না দাঁড়াক তাদেরও এর সাথে যুক্ত করতে চেয়েছেন। স্বাভাবিকভাবে যেটি স্বীকারোক্তিতে এসেছে যে, এবং ছবি, একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি কিন্তু ছড়িয়ে পড়েছে, সেটা হচ্ছে মৌকো হাত বাঁধা অবস্থায় এর ছবি আনোয়ার আজিমের, মানে তাকে হত্যার আগে এই ছবিটা তুলে সেটা পাঠানো হয়েছে। তার মানে দেখানোর জন্য যে তাকে সত্যি সত্যি হত্যা করা হয়েছে, এটাও দেখানোর জন্য, বিশ্বাস করার জন্য যে তাদের উদ্দেশ্য সফল হয়েছে এবং এখানে যা সুবিধা পাবে। এই যে তদন্তের যে প্রক্রিয়াটি, এটি নিয়ে একটু আমি জনাব নাসিরউদ্দিনের কাছে একটু যেতে চাই। অবশ্যই জি, জনাব নাসিরউদ্দিন আহমেদ, নাসিরউদ্দিন ভাই আরো ভালো বলতে পারবেন। যে আমি একটু নাসিরউদ্দিনের কাছে গিয়ে তারপর আবার আসছি আপনার কাছে। জনাব নাসিরউদ্দিন আহমেদ, যে তদন্তের যে প্রক্রিয়া, আমরা দেখলাম যে তড়িৎ গতিতে ভারতে গেলেন বাংলাদেশ থেকে গোয়েন্দা প্রধান, আবার সেখানেও নানান ধরনের তথ্য আসলো এবং ধীরে ধীরে একটা তদন্তের যে গতি প্রকৃতি, সেটি বেশ ইতিবাচক বলেই মনে হচ্ছে। কি বলবেন? বিভিন্ন দেশে কিন্তু আন্তঃরাষ্ট্রীয় যে সন্ত্রাস, আন্তঃরাষ্ট্রীয় অপরাধ, এগুলো ছিল এবং আছে এখনো, কিন্তু ফরচুনেটলি বাংলাদেশ বলা যায় যে একটা মোটা দাগে এই আন্তঃরাষ্ট্রীয় অপরাধ থেকে মুক্ত ছিল। এখানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া এক দেশ থেকে অন্য দেশে নিয়ে গিয়ে একটা হত্যাকাণ্ড ঘটানো, এ ধরনের উদাহরণ খুব বেশি আমাদের সামনে নেই, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে যে একজন পার্লামেন্ট মেম্বার যিনি সম্প্রতি নির্বাচিত হয়েছেন এবং তার 1 বছর মেয়াদও হয়নি, মাত্র 6 মাস মেয়াদ পুরো হয়েছে, 6 মাসের কম, এই সময়ের মধ্যে তাকে এভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হওয়াটা নিঃসন্দেহ দুঃখজনক এবং গোটা জাতির জন্য এটা একটা অ্যালার্মিং ছিল। সেই অর্থে গোয়েন্দা সংস্থাগুলো যে পদক্ষেপ নিয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী যে পদক্ষেপ নিয়েছে, সেটা অবশ্যই আমি মনে করি যে যৌক্তিক ছিল এবং এটা এমনটি হওয়াই প্রত্যাশিত ছিল। যদিও আইনের চোখে সবাই সমান, কিন্তু একটা কথা আমাদের মানতেই হবে যে যারা একটা উচ্চ পর্যায়ে থাকেন, তাদের যে কোনো ক্ষয়ক্ষতি আমাদেরকে খুব বেশি নাড়া দেয়। যে তারই যদি জীবনে নিরাপত্তা না থাকে, তার পরিবারের জীবনে নিরাপত্তা না থাকে, তার যদি ক্ষয়ক্ষতি এইভাবে হয়ে যায়, তাহলে সাধারণ নাগরিকদের আজকে কি অবস্থা। আমি শুধু এতটুকু সোহরাব ভাইয়ের সাথে যুক্ত করে বলতে চাই যে দেখেন, ঘটনাটা কিন্তু শুধু বিচ্ছিন্ন একটা ঘটনা বলে আমরা যদি আলোচনা করতে চাই, তাহলে হয়তো আমরা একটু নির্দয় হব। কারণ হচ্ছে যে এই বাংলাদেশের রাজনীতি শুধু না, আন্তর্জাতিকভাবে রাজনীতিটা এখন তো আর রাজনীতিবিদদের হাতে নেই। এটা তো একেবারে শতসিদ্ধ কথা। রাজনীতি চলে গেছে ব্যবসায়ীদের কাছে। এটাকে শুধু রাজনৈতিক হত্যাকাণ্ড আপনি বলেছেন এখানে, কিন্তু আমার সাথে মনে হচ্ছে যে এটার সাথে তো ব্যবসায়িক হত্যাকাণ্ড জড়িত আছে। কারণ এক একজন রাজনীতিবিদ যিনি এমপি হবেন, তার সয় সম্পত্তি কয়শো গুণ বাড়ে, সেটা সৌরভ ভাইদের পত্রিকাটা খুললেই আমরা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবো। 700-800 গুণ, 1000 গুণ, 3000 গুণ, 4000 গুণ বেড়ে যায়। এই এত লক্ষ্মীর ভান্ডার রাজনীতি ছাড়া আর কোথায় আছে? এক। আর 2 নম্বর কথা হচ্ছে যে অতি সম্প্রতি আমরা বেনজির সাহেবের যে বিশাল সম্পদের পাহাড় দেখেছি, সেটা কি মানুষ চাঁদা তুলে তাকে দিয়ে আসছিল যে আপনি জমিগুলো কিনেন? উনি কি ওনার বেতনের টাকা থেকে জাতিসংঘ মিশনটা আমরাও করেছি, আমরা জানি কত টাকা জাতিসংঘ মিশন থেকে পাওয়া যায়, আমি 2 বার গিয়েছিলাম। সুতরাং সব কিছু মিলিয়ে বলা যায় যে রাজনীতিটা আসলে তো রাজনীতিবিদদের হাতে নেই, এখন চলে গেছে ব্যবসায়ীদের হাতে। এবং আরো সুস্পষ্টভাবে বলতে গেলে সব ব্যবসায়ী কিন্তু সব ব্যবসায়ী নয়। নাসিরউদ্দিন আহমেদ, এখানে মানে ব্যবসায়ী একটা জায়গা, কিন্তু রাজনীতি, অপরাধ জগৎ, এই সবগুলোর একটা যে যোগাযোগ, সেটি অনেক বেশি পরিষ্কার হয়ে গেছে কিনা এই আনার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে? অবশ্যই এটা রাষ্ট্রীয়
কাঠামোতেই তো এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়েছে। এগুলো আমাদের আসলে আরো গভীরে যেতে হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে। আমরা তো তখন ছোট, সৌরভ ভাইরা আরো ভালো বলতে পারবেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথমে যে একটা হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল, মহসিনা হলের ছাত্রদেরকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলা হয়েছিল। তারপর মিছিল বের করেছিল যিনি ঘাতক, তিনি মিছিল বের করেছিলেন। তারপরে কি হলো, সেই ঘাতককে আবার রাজনীতিতে পুনর্বাসিত করা হলো সরকার পরিবর্তনের পর, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে। তো এই ধরনের যে উদাহরণগুলো অতি সম্প্রতি আমরা দেখেছি, যে রাষ্ট্রীয়ভাবে ক্ষমাপ্রাপ্ত হয়ে আইডেন্টি কার্ড চেঞ্জ করে, পাসপোর্ট চেঞ্জ করে দেশের বাইরে চলে গেলেন আমাদের সেনাবাহিনী প্রধানের দুই ভাই। তো রাষ্ট্রীয়ভাবে যখন কিছু পৃষ্ঠপোষকতার উদাহরণ আমাদের সামনে চলে আসে, তখন আসলে এটা নিয়ন্ত্রণ করার দায়িত্বটা কার, সেই প্রশ্ন তো বড় হয়ে যায়। এখানে হচ্ছে সমস্যাটা। জি সৌরভ হাসান, এটি মানে শুদ্ধাচার শিষ্টাচার রাজনীতিতে সেটি কেন জানি না মনে হচ্ছে যেন ক্ষয়ে যাচ্ছে আস্তে আস্তে, এরকমটা কিনা? নাসিরউদ্দিনের সঙ্গে যেটা যুক্ত করতে চাই, আপনি যে শুদ্ধাচার শিষ্টাচার, এটা অনেক আগেই নির্বাসনে চলে গেছে। রাজনীতিক ব্যবসায়ীরা রাজনীতিতে আসতে পারেন, এটা দোষের নয়, কিন্তু রাজনীতিকে যদি ব্যবসার পুঁজি করেন, সেটি কিন্তু উদ্বেগের, এবং সেটাই ঘটছে। আর ঝিনাইদহ এই অঞ্চলের ঘটনাটি আরও একটু, যে আন্তঃসীমান্ত যে অপরাধী চক্র, চোরাচালান এবং অন্যান্য অপরাধে চোরাচালান, মাদক পণ্য চোরাচালান, মাদক চোরাচালান এবং স্বর্ণ চোরাচালান, তার সঙ্গে যখন ক্ষমতার রাজনীতি যুক্ত হয়ে পড়ে, তখন সেটা একটা মাফিয়া তন্ত্র। যখন মানে অর্থ এবং ক্ষমতা, অর্থের শক্তি এবং ক্ষমতা বলি, রাজনীতি মানে ব্যবসা আর রাজনীতি তো যখন পাশাপাশি চলে, তখন আপনি কিভাবে ঠিক করবেন এই জায়গাটি? ঠিক করা হচ্ছে, রাষ্ট্র চলে কিসের ভিত্তিতে? রাষ্ট্র চলে আইনের ভিত্তিতে, সংবিধানের ভিত্তিতে, তার চেয়েও যেটা গুরুত্বপূর্ণ একটা মূল্যবোধের ভিত্তিতে। মূল্যবোধ, আদর্শ, নীতি, ন্যায় নীতি, ন্যায্যতা, যেটা আমাদের রাষ্ট্রের যে স্বাধীনতার যে ঘোষণাপত্র, সেখানে যেটা আছে, যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়, এই তিনটি যদি আমরা কি বলে সামনে রাখি, বিষয়টি হচ্ছে একজন আইন প্রণেতা, তিনি নিশ্চয়ই জানেন যে কোনটি বেআইনি, কোনটি অন্যায় এবং কোনটি ন্যায়, কিন্তু তারপর যদি এর সঙ্গে যুক্ত হয়ে পড়েন, কিন্তু সেই আইন প্রণেতাই একইভাবে আবার এই যে সাবেক পুলিশ প্রধানের কথা বলা হলো, বা সাবেক সেনাপ্রধান, তারা কি জানেন না এই কাজগুলো অন্যায়? তারা জেনে শুনে, এবং তারা এক ধরনের রাষ্ট্রের কাছে তো শপথ নেয়, এবং তারা যখন এই ধরনের পদে বসেন, তখনও নিশ্চয়ই রাষ্ট্রেরও জানার কথা। আরেকটা হচ্ছে, অবশ্যই রাষ্ট্রের জানার কথা। আবার এমন হয়, এই যে তারা নিজেদের যখন ক্ষমতার ঊর্ধ্বে ভাবেন আর আইনের ঊর্ধ্বে ভাবেন, যে তার যে পদ, তার যে ক্ষমতা, তার যে বাহিনী, যেহেতু বাহিনীকে তিনি পরিচালনা করেন, সুতরাং এটা আইনের ঊর্ধ্বে, এরকম যদি ভাবনা থাকে, এবং এরকম ভাবনা ছাড়া এই ধরনের ঘটনা ঘটতে পারে না। বিষয়টি হলো যে রাষ্ট্রপতি ক্ষমা করতেই পারে না, আবেদন জানিয়ে অনেকেই ক্ষমা করেছেন, বিএনপি আমলে করেছেন, এই আমলে করেছেন, কিন্তু তার পাসপোর্ট বা আইডি, ভুয়া আইডি দিয়ে ভুয়া পাসপোর্ট অন্য নামে করতে হবে, এবং সাবেক সেনাপ্রধান সেটি সুপারিশ করবে, মানে তাহলে আর কোথায় থাকে, মানে কোথায় থাকে? আমি একটা বিরতি নিতে চাই। জনাব নাসিরউদ্দিন আহমেদ, এক লাইনে আমি একটা প্রশ্নের উত্তর নিয়ে বিরতিতে যাব। সেটি হচ্ছে যে, যেটি সৌরভ হাসানকে বলছিলাম, যে রাজনীতি করতে গেলে অর্থের প্রয়োজন, আবার তাহলে অর্থবিত্ত যাদের আছে, তারাই তো রাজনীতিতে আসবে, কিংবা তারাই টিকে থাকবে। তাহলে ঠিক করবেন কিভাবে? মানে মূল্যবোধ, সুশাসন, এই জায়গাটি তো অনেক আগেই প্রশ্নবিদ্ধ। অবশ্যই, কারণ আমাদের যে কথাগুলো বারবার করে বিভিন্ন মহল থেকে এসছে, যে সরকারি কর্মকর্তা বলেন, রাজনৈতিক কর্মকর্তা বলেন, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনা ছাড়া কোনো উপায় নেই। আর সুষ্ঠু ভোট হলে কিন্তু জবাবদিহিতার একটা সুন্দর, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, এটা আমার বা সৌরভ ভাইয়ের কথা নয়, যে একটা সুষ্ঠু ভোট হতে হবে। 5 বছর পরে তাদেরকে কাঠগড়ায় দাঁড় হতে হবে, যে গত 5 বছরে তুমি কি করেছো আমাদের বুঝিয়ে দাও, আর আমরা তোমাকে বুঝিয়ে দিব যে তোমাকে পুরস্কার দিব নাকি তোমার তিরস্কার করব।
সেটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে রাজনীতি, অর্থনীতি কোনো কিছুই আর ঠিক মতো চলবে না, ঠিক জায়গায় থাকবে না। জি, জনাব নাসিরউদ্দিন আহমেদ, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আবার একটা বিরতি নিচ্ছি, সোহরাব হোসেন আসছে আপনার কাছে আবারও। দর্শক বিরতি নিচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। দর্শক বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র। এই পর্বে কথা বলতে চাই ঈদ যাত্রা এবং কোরবানির পশুর হাট তথা ঈদ বাজার পরিস্থিতি নিয়ে। জনাব সোহরাব হোসেন, ঈদ যাত্রা কেমন যাচ্ছে এবার? এখনো পর্যন্ত তো চলছে। না, প্রথমত হচ্ছে যে সাধার সাধ্যের তো অনেক সময় পার্থক্য থাকে, যে একই সময়ে অনেক বেশি মানুষ যাত্রা করলে দুর্ভোগ, যানজট ইত্যাদি সমস্যা হয়। কিন্তু এর একটা প্রস্তুতিটা যদি যথাযথ থাকে, সেটি পরিবহন মালিকদের, শ্রমিকদের, যাত্রীদের এবং ব্যবস্থাপনার, আর সড়ক যদি ঠিক না থাকে তাহলে আপনি যত চালক যত আইন মেনে চলুক সেটি দুর্ভোগ কমাতে পারবে না। যোগাযোগের ক্ষেত্রে আমাদের অনেক মেগা প্রকল্প হয়েছে, যোগাযোগের ক্ষেত্রে কতটুকু মেগা উপকার প্রকল্প পেয়েছি কিছু আমরা? কিছু তো সুবিধা পাচ্ছেও। অনেকগুলো ফ্লাইওভার হয়েছে, অনেকগুলো উড়াল সড়ক হয়েছে। আমরা পদ্মা সেতুতে দক্ষিণাঞ্চলে এখন আর এই সমস্যা নেই। আগে যেমন ঈদ আসলেই দুই ফেরিঘাটের হাজার হাজার আমরা দেখতাম যানবাহন আটকা একটা পড়ে আছে। সাধারণ বিষয় থাকতোই। হ্যাঁ, থাকতোই। তো এর থেকে আমরা মুক্ত হয়েছে। এভাবে যেমন এখন ঢাকা চট্টগ্রাম, কালকে আমাদের এক বন্ধু খাগড়াছড়ি গিয়েছেন, তার যাওয়ার কথা ভোরে গিয়ে পৌঁছেছেন 10টায় সকাল, তা হয়তো 4-5 ঘন্টা দেরি, 6-7 ঘন্টা দেরি এগুলো কি হয়েছে। মানে ব্যবস্থাপনার ঘাটতি নাকি অতিরিক্ত চাপ? কোন না, চাপ একটা আছে, ব্যবস্থাপনার ত্রুটি আছে, ত্রুটি? হ্যাঁ, ঘাটতি আছে। এখন ব্যাপার হচ্ছে যে আমরা তো জানি না যে ঠিক কত লোক যাবে, আর সরকার সক্ষমতার অভাব আছে, যে তার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তার অন্যান্য তদারকি সংস্থাগুলো সেই লোকবল নেই। তা আমাদের দুর্বলতা তো সব ক্ষেত্রে। আচ্ছা, তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ রেলওয়ে ট্রেন চলাচলের সময়সূচি রক্ষা করতে পারবে না, এটি তো অন্যায় বলে মনে করি। তারা প্রথমত তো সময়সূচিটা রক্ষা করুক, তারপর অন্য সমস্যা থাকলে সেটি দেখা যাবে। তাদের ট্রেন আছে, যাত্রী আছে, টিকিট আগে বিক্রি হয়েছে, কিন্তু যদি 3 থেকে 6 ঘন্টা ট্রেন আসতে বিলম্ব হয়, কেন বিলম্ব হলো? ট্রেন লাইনে তো অন্য কিছু থাকার কথা না। আপনি সড়ক পথে যানজটের আপনি কারণ দেখাবেন, ট্রেনে তো সেটা দেখাবেন না। আচ্ছা, এটি গেল ঈদ যাত্রার জায়গা। আমি একটু যেহেতু শেষ দিকে রয়েছি, এবার কোরবানির পশুর হাট, আমরা বিশেষ করে এর পরের যে চামড়ার দাম নির্ধারণ, এটি নিয়ে প্রত্যেকবার একটি আলোচনা তৈরি হয়। চামড়ার দাম, মানে কোরবানির যে পশুর দাম, দুটো ক্ষেত্রেই তো সমস্যা আছে। আমরা পত্রপত্রিকায় দেখলাম যে প্রচুর সরবরাহ আছে, আবার একই সঙ্গে দামও বেশি, ক্রেতারা কিনছেন না, এখনও তারা অপেক্ষা করছেন। তো এর মধ্যেও আমাদের কোরবানির যে একটা অর্থনীতি, সেটা কিন্তু তৈরি হয়েছে। আগে আমরা ভারতের উপর নির্ভর করতাম। এখানে এই বিপরীতমুখী আচরণটা কেন হয়? আমরা যেটা দেখি যে সরবরাহ বেশি থাকলে দামও একটা সাধ্যের মধ্যে থাকে, কিংবা কিছুটা কমের দিকেই থাকে। একটা বিষয় হচ্ছে যে যারা খামারি, এখন তো আর ওই খুদে খামারি নাই, বেশিরভাগই হচ্ছে বড় খামারি। তাদের যে এই কি বলে ব্যয়, খরচ, মানে সারা বছরই এই ঈদের দিনের অপেক্ষায় থাকে, কোরবানির অপেক্ষায় থাকে যে সময় বেশি দাম পাবে। আর এমনি তো গরুর মাংসের দাম বেশি, খাসির মাংসের দাম বেশি, কোরবানির সময় সেটা আরও বেড়ে যায়। আরেকটা হচ্ছে যে এই বাড়তির ক্ষেত্রে আরও অনেকগুলো কারণ আছে। আপনি দেখুন, দিনাজপুর থেকে বা চাঁপাইনবাবগঞ্জ থেকে যদি পশু ঢাকায় আনতে পথে পথে চাঁদা দিতে হয়, ভাড়া বেড়ে গেছে, মানে পরিবহন ব্যয় বেড়ে গেছে। সবটা মিলে এখন এক্ষেত্রে রাষ্ট্রের কোনো খুব, সরকারের খুব যে একটা করণীয় আছে বা করছে তা নয়, বরং চাঁদাবাজিটা যদি তারা ঠেকায় তাহলে খামারিরা কিছুটা স্বস্তি পাবে। আর বাজারগুলোও কিন্তু এক ধরনের কি বলে, যাদের ইজারা দেয় দলীয় লোকদের, সুতরাং সেখানেও যে শৃঙ্খলা, যেটুকু সুযোগ সুবিধা থাকার কথা ক্রেতা বিক্রেতার, সেটি থাকে না।
তারা শুধু এদের বিক্রি হলে তারা একটা মাসুল নেয়। সোহরাব হোসেন, এই আরেকটি জায়গা হচ্ছে মশলার বাজার। আমরা এবার প্রত্যেকবারই একদম প্রতিবারই কোরবানির ঈদের আগ মুহূর্তে মশলার বাজারে আগুন, এই ধরনের একটা সংবাদ আমরা প্রচার করছি। কিন্তু আমরা তো জানি কোরবানির ঈদের আগ মুহূর্তে মশলার চাহিদা বাড়ে, সে কারণে ওই সময় মশলার যোগানও বাড়ানোর চেষ্টা করা যায়, কিংবা করলে হয়তো সমাধান হয়। কিন্তু আমাদের একটা অন্যান্য ক্ষেত্রের অন্যান্য যে সমস্যার মধ্যে এটাও বড় সমস্যা, যে আমাদের সব কিছু মশলা যেমন বেশিরভাগই হচ্ছে আমদানি করতে হয়, আমাদের নিজস্ব উৎপাদন খুব কম। এই হলুদ কিছু উৎপাদন হয় বা আরও কিছু, কিন্তু এই যে যখন আমদানি নির্ভর, তা অন্যের উপর নির্ভর করতে হয়। এখন নির্ভর করতে হলে আন্তর্জাতিক বাজারে এটা ঠিক যে পণ্যের দাম যতটা না বেড়েছে, পরিবহন ব্যয় অনেক বেড়েছে। আর এখানে যারা ব্যবসায়ী আমদানি করে তারা হচ্ছে খুব কি বলে, বেশ ক্ষমতাধর ব্যবসায়ী। আর তারা যে দাম নির্ধারণ করে সেটাই মানতে হয়, সরকারকেও মানতে হয়, ক্রেতাদেরও মানতে হয়। মানে এখানে ওই যে যোগাযোগের ক্ষেত্রে যেমন ব্যবস্থাপনা একটা বিষয়, বাজারের ক্ষেত্রে বাজার ব্যবস্থাপনা। বাজার তো একটা বিজ্ঞান, সেই বিজ্ঞানের বাইরে যদি আমরা যাই, যেটা অনেক সময় জবরদস্তি করা হয়, অনেক সময় হাল ছেড়ে দেওয়া হয়, দুটোই হচ্ছে বিপজ্জনক। আমরা আশা করব যে ঈদে অতীতে যে সমস্যাগুলো হয়েছে সেটা হবে না, আর সেটা বাজারের ক্ষেত্রে হোক, কোরবানির পশুর হাটের ক্ষেত্রে হোক। খামারিরা স্বস্তি পেলে, খামারিরা ভালো দাম পেলে পরবর্তীকালে আরও বেশি তারা গরু মানে তাদের জায়গা থেকে বিনিয়োগ করবে। জি, শেষ করতে চাই, একেবারেই সময় নেই হাতে, একেবারেই এক লাইনে এই আপনি যদি বলতে চান কিছু, যে এই যে ঈদের সব মিলিয়ে, আমরা তো 3-4টি আলাদা আলাদা বিষয় আলাদা আলাদাভাবে আলোচনা করলাম, সব মিলিয়ে এবার ঈদের এই একদিন আগে আর 1-2 দিন আছে, কেমন গেল কিংবা কেমন যাচ্ছে? না যাওয়াটা প্রথমেই চাওয়া, মানে একদিকে আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ডলার সংকট, গত ঈদে কিন্তু ভোগান্তি তুলনামূলক কম হয়েছে, কিন্তু অনেক বেশি মানুষ দুর্ঘটনায় মারা গেছে। এবার ঈদে এই ব্যাপারে চালক, যাত্রী এবং সড়ক ব্যবস্থাপনার দায়িত্বে যারা নিয়োজিত, এই ব্যাপারে সজাগ থাকলে আমরা মৃত্যুর সংখ্যা কমাতে পারবো। কারণ আনন্দের যে ঈদযাত্রা সেটা যেন বিষাদে পরিণত হয়, কি বলে, আনন্দের ঈদযাত্রা বেদনায় পরিণত হবে বা বিষাদে পরিণত হবে, এটা আমরা চাই না। জি, অসংখ্য ধন্যবাদ জনাব সোহরাব হোসেন আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। শেষ করতে হচ্ছে দর্শক, শেষ করার আগে আরও একটি শোক সংবাদ দিয়ে রাখতে চাই। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ, যিনি আমাদের নিয়মিত দর্শক ছিলেন জনতন্ত্র গণতন্ত্রের, তিনি মারা গেছেন, নিয়মিত অতিথি ছিলেন, দুঃখিত, তিনি তার প্রতি শ্রদ্ধা, মারা গেছেন, তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। জি, সোহরাব হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করতে হচ্ছে আজকের মতো সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।